এস আলমের বিরুদ্ধে যে মামলা রয়েছে তার তার এই মামলা চলমান, তিনি কিভাবে মালিকানা পাবে? তার সে মামলায় তো দোষী হবে, যদি দোষী হয় অবশ্যই দোষী হবে, আমরা সবাই জানি, সে কিভাবে মালিকানা হবে? আমেরিকার সাথে চুক্তির মাধ্যমে বাংলাদেশকে কলোনিতে পরিণত করা হয়েছে, জামায়াত এনসিপি চুপ কেন? খলিলুর আমেরিকার এজেন্ট, জনগণের ভোটে বিএনপি ক্ষমতা ভোগ করছে, তাহলে গণভোট বাস্তবায়ন করা হচ্ছে না কেন? অনেকগুলি বিষয় বলেছেন। আমি আবার তো ঠিক শেখ হাসিনাকে নিজের বাড়িতে রাখিছে। না, নিজের বাড়িতে রাখে নাই। শেখ হাসিনা কিন্তু বন্দী। শেখ হাসিনা কোনো তার মুভমেন্ট নাই, কিছু নাই, সামনে আসতে পারে না, ভিডিও নাই, ছবি নাই, কিছু নাই। এস আলমের নামে 81.92% শেয়ার, যা হাইকোর্টের আদেশে এখন স্থগিত হয়ে আছে। এই পরিমাণ শেয়ার 24টা নামে বেনামে কোম্পানি তৈরি করে তারা এই শেয়ারগুলো মার্কেট ব্লক করে ইসলামী ব্যাংকের টাকা দিয়া ইসলামী ব্যাংকের শেয়ার কিনে নিয়ে ডাইরেক্টর হয়েছেন। বিজেপির বাংলাদেশের ব্যাপারে মূল লক্ষ্য হইল জামায়াতরে ক্ষমতায় বসানো এবং জামায়াতের ঐতিহাসিক ইন্ডিয়া বিরোধিতারে পুঁজি কইরা ইন্ডিয়ার শাসন ক্ষমতায় বিজেপিরে ধইরা রাখা। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে বিজেপিরে বসানো সম্ভব হয়েছে। এই প্রক্রিয়ায় জামায়াত নিয়ন্ত্রিত ইন্টারিম সরকারের কাছাখোলা ইন্ডিয়া বিরোধিতা তাদেরকে যারপনায় সাহায্য করেছে। আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার মধ্যে ইন্ডিয়ার হাত ছিল না এমন প্রমাণ আছে কি? তারা কি এই ব্যাপারে বিস্ময়করভাবে নীরব থাকে নাই? জামায়াতের ক্ষমতায় প্রায় বসাই ফেলছিল ইন্ডিয়া। আমেরিকার কারণে তা ভেস্তে গেছে এই মহাপ্রকল্প। সামনে শাসন ক্ষমতায় জামায়াত আসবে কিনা সেই ভবিষ্যৎ পশ্চিমবঙ্গে বিজেপি শাসন স্থায়ী হওয়ার সঙ্গে যুক্ত। তিনি এইটা আরো বড় করেছেন। মূল কথা এই, মাঝখান থেকে আমি আরেকটা প্যারা পড়ি, এখন বিএনপি ক্ষমতায় থাকবে কিনা তা নির্ভর করে চীন ও আমেরিকার সঙ্গে সম্পর্ক কতটা ভারসাম্যমূলক রাখতে পারবে তার উপর। একই সঙ্গে ভারতের সঙ্গে সমান বিরোধিতা, ভিতরে আন্তরিকতা বজায় রাখতে পারতেছে কিনা তার উপরও। অনেক বড় করে আমি দর্শকদের উদ্দেশ্যে একটু সাম আপ করি। তিনি যেটা ইঙ্গিত করছেন, অনেকেরও তা কথা, যে বিএনপি এবার ক্ষমতায় এসেছে অনেকটাই ভারত এবং আমেরিকার সাথে কিছুটা, আমি যদি বলি কিছুটা সমঝোতার ভিত্তিতে, বিশেষ করে আমেরিকার সাথে সমঝোতার ভিত্তিতে এবং ভারতের, এবং সেইটার লক্ষণ আমরা দেখতে পাই বিএনপির মন্ত্রিসভায় নিয়োগ, বিএনপির কূটনীতি ইত্যাদির মাধ্যমে। এখন এই কথা সত্যি কিনা আমি পরে শিশির ভাইয়ের কাছে জানতে চাইবো, যে জামায়াতকে ক্ষমতায় আনা বিজেপি সরকারের জন্য একটা বড় এজেন্ডা কিনা, তাইলে তাতে যাতে তারা তাদের ক্ষমতা সংগঠিত থাকতে পারে, সুসংহত থাকতে পারে। জনাব আজিজুল বারী হেলাল, প্রথমে আপনার কাছে জানতে চাই যে একটা আন্তর্জাতিক প্রেক্ষাপট, পরিমণ্ডল বিএনপিকে এবার ইলেকশনে আসতে, ইলেকশনে জিততে সাহায্য করেছে কিনা? ধন্যবাদ খালেদ ভাই। আমি এই যে ব্রাত্য রাইসু প্রায় 9 ঘন্টা আগে স্ট্যাটাসটা দিয়েছে, আমি ব্রাত্য রাইসুর এই স্ট্যাটাসটা পড়েছি 9 ঘন্টা আগে দিয়ে। আপনি এখন যখন পড়া শুরু করলেন তখন মনে করতে পারলাম যে হ্যাঁ, আমি তো পড়েছিলাম এটা। কিন্তু তিনি যে কথাগুলো বলছে, যে অনেক কথা, সব কথাগুলোই আমি একমত না। তিনি প্রধানত টার্গেট করেছেন যে এবারের যে নির্বাচন, ঐতিহাসিক নির্বাচন, এই নির্বাচনকে যদি বলেন যে আমেরিকা বা ভারত নিয়ন্ত্রিত একটি নির্বাচন, যদি বলেন যে নির্বাচনের ফলে যে সরকার, সেই সরকার গঠনের পিছনেও আমেরিকার এবং ভারতের মদদ রয়েছে। হ্যাঁ, আপনি অনুমান ভিত্তিক কথা, এটা ব্যর্থরাইস্টটা অনুমান ভিত্তিক কথা, কিন্তু প্র্যাকটিক্যালি আসলে কি হয়েছে? প্র্যাকটিক্যালি হয়েছে কি, বাংলাদেশে একটি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আপনার জনগণ ভোট দিয়েছে। এখন যদি মনে করেন যে এই নির্বাচনটাকে বাধাগ্রস্ত করতে পারত ইন্ডিয়া এবং আমেরিকা, সেই কথা হয়তো আমি ব্যর্থ রাইসুর এই কথার সাথে একমত। কিন্তু ভোট প্রক্রিয়ায়, ভোট অনুষ্ঠানে, সেখানে তো আমেরিকা বা ইন্ডিয়া বলেন, এটা কোনো, আমি মনে করি না, এটা জনগণ তার স্বাধীন মতো ভোট দিয়েছে। এবার আছে সেকেন্ড কথায়, যে ডিপ্লোম্যাসিটা, যে বিএনপি বা এই সরকার যে ডিপ্লোম্যাটিক যে ইনিশিয়েটিভটি, ফার্স্ট ইনিশিয়েটিভ নিল, এটা হলো ইকোনমিক ডিপ্লোম্যাসি। আমি বিএনপির প্রথম ডিপ্লোম্যাসিটা হলো ইকোনমিক ডিপ্লোম্যাসি। পলিটিক্যাল ডিপ্লোম্যাসি এখানে প্রচ্ছন্নভাবে লুকিয়ে আছে। অনেক কথা বললে, আপনি যদি অনেক বিশ্লেষণ তখন বলতে পারবো। ইকোনমিক ডিপ্লোম্যাসি এই জন্য বলছি যে আমরা কিন্তু একটা ডিভাস্টেড ইকোনমিক্সের উপর দাঁড়িয়ে রয়েছি আমাদের সুতরাং এইখানে আমাদের ইকোনমিক্সকে ভাইব্রেন্ট করতে হবে। সেখানে করতে গেলে আমাদেরকে কোনো একটা পলিসি নিতে হবে। ইকোনমিক ডিপ্লোম্যাসির একটা পলিসি দেখছি যে লুক ইস্ট পলিসি, অর্থাৎ পূর্বমুখী নীতি। এই যে চীন, মালয়েশিয়া,
আপনার থাইল্যান্ড, কম্বোডিয়া, আপনার কোরিয়া, এই দিকের জাপান, এই দিকের আমাদের যেতে হবে। এইটা এইটা এই জন্য আমরা নিয়েছি এই লুক ইস্ট পলিসি, যে আমাদের দল যে প্রতিষ্ঠিত, যার আদর্শে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনিও যখন ডিফ্যাক্টো প্রেসিডেন্ট হয়ে উঠছিলেন, তখনও তিনি প্রথম চীন সফর করেছেন। এবং এটার কারণ হলো যে চীনের অভিজ্ঞতা আছে, চীনের অভ্যাসও আছে, যে বিভিন্ন দেশে ইকোনমিক্যালি আপনার গ্রান্টস, ডোনেশনস বা বিনিয়োগ, আপনার অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, এক্সপার্টিস বিনিময়, তারপরে আপনার এই যে বিভিন্ন রকম টেকনোলজি বিনিময়, টেকনোলজিক্যালি অ্যাডভান্স কান্ট্রি খুব চীনের এই অভ্যাসগুলো আছে। পৃথিবীর বিভিন্ন দেশে দেশে এই অভ্যাসটা তার আছে। সো এই ক্ষেত্রে আমাদের প্রথম পছন্দই হলো ব্যাক টু ব্যাক দুটি সফর করলাম। দেখেন এইখানে পলিটিক্সটা এখন এখানে, যে মালয়েশিয়া দেন চীন। সুতরাং আপনি বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপট যখন নিয়ে আসবেন, তখন কিন্তু আপনাকে ব্যাক টু ব্যাক দুটো দেশের নামই বলতে হবে, যে আমরা প্রথম সফর করলাম মালয়েশিয়া, তারপর সফর করলাম চীন। ওকে, সুতরাং আপনি লুক ইস্ট পলিসির কথা বলতেছিলেন, তো আপনি আমাকে ছোট করে শুধু দুটোই কথা বলবেন, যে চীনের এই লুক ইস্ট পলিসির কথা কিন্তু গত 50 বছর ধরে, বা মানে এইটা কিন্তু 50 বছর ধরে এই কথা সত্য, যে আমরা 50 বছর ধরে শুনে আসতেছি। কিন্তু আমরা কিন্তু দেখেছি যে বিএনপি আমলেই, মানে 2001 থেকে 2006 সরকারের বিএনপি আমলেই সবাইকে বিস্মিত করে বাংলাদেশ তাইওয়ান সরকারকে স্বীকৃতি দেয় এবং তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলে। তো ওইটা চীনকে মোটামুটিভাবে ক্ষুব্ধ করে, এবং এইটা আসলে কেন করা হয়েছিল হেলাল ভাই, এটা যদি আপনি একটু বলেন। আর 2 নম্বর হচ্ছে, আমরা কিন্তু শেখ হাসিনাকেও, মানে আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও কিন্তু বারবার আমরা চীনের কাছে যেতে দেখছি ফিনান্সিয়াল পলিসির কথা বা ইকোনমিক ডিপ্লোমেসি, আপনি যেটার কথা বললেন সেইটা কিছু কথা বললে, এটা পদ্মা সেতু বানানোতে কারিগরি ও আর্থিক সহায়তা, সেইটা সাবমেরিন কিনা, আমরা বিভিন্নভাবে আরও হয়তো উদাহরণ দিতে পারবো, মোটা দাগে এই দুটা উদাহরণ দিলাম। এইটা আর এটা একই কিনা? না, পদ্মা সেতু না, পদ্মা রেলওয়ে সেতু, পদ্মার যে রেলওয়ে ওইটা চীন আপনার, আর পদ্মা সেতু এক্সিম ব্যাংকের থেকে লোন নিয়ে করা হয়েছে। এখন কথা হলো যে কারিগরি সাপোর্টটা তো পুরোপুরি চীনও দিছে, এটা আপনি রেল সেতু বলে তো আপনি আলাদা করতে পারবেন না। আমি বলছি যে বিএনপির চীনের সাথে আপনার ফ্রেন্ডশিপ, এটা তো আপনার প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু হয়েছে। আপনি 2001 সালে যে চায়নাকে এখানে ডিপ্লোম্যাট আপনার কূটনীতিক অফিস খুলতে দেওয়া, এটার জন্য আপনি বলছেন যে তখন হয়তো চীনের সম্পর্ক খারাপ ছিল। বিষয়টা কিন্তু এখানে ওরকম না। আজকের বাস্তবতায় এখন বাংলাদেশের সামনে প্রধান সমস্যাটা ইকোনমিক্সটা। দেখেন 30 লক্ষ কোটি টাকা আপনি ঋণের ফাঁদে পড়েছেন, একটা ডেপ্ট ট্র্যাপে পড়ে এখন আপনাকে প্রায় 9 লক্ষ কোটি 86,000 টাকার বাজেট দিতে হচ্ছে। আপনার কর্মসংস্থানের দরকার, আপনার বিনিয়োগের দরকার, আপনার ইনফ্রাস্ট্রাকচার, মানে এই ব্যাপারগুলি আমরা আওয়ামী লীগ আমলে শুনেছি, এবং আপনি জানেন যে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা চীনই সর্বশেষ সফর করেছিলেন। তাহলে কি তারেক সাহেব শুরু করতেছেন যেখানে শেখ হাসিনা শেষ হয়েছিল, সে একই জায়গা থেকে কিনা? আমার প্রশ্নটার মূল, যেখানে শেখ হাসিনা শেষ হইলো ওইটা তো যদি বলতে চান, শেখ হাসিনা চীন সফর শেষ হয়েছিল কিন্তু খালি হাতে, বন্ধুত্ব, মানে আপনি ক্ষমতায় থাকবার জন্য এখানে অনেক বড় আলোচনা হতে পারে। কিন্তু আমরা ওই ইতিহাসটাকে না টেনে, আমি বলছি আমাদের সরকারের সামনের চ্যালেঞ্জটাকে মেটালাইজ করবার জন্য আমাদের কোন দেশটি বেছে নেওয়া উচিত ছিল। আমাদের অনেক দেশ সাপোর্ট করে, সেটি আমরা সেটি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে চাইনিজ সিস্টেমে চাইনিজ প্রেসিডেন্টের কাছে আসলে একক অনেক ক্ষমতা। আমরা কি তারেক সাহেবের সঙ্গে প্রেসিডেন্ট শি জিনপিং এর কোনো বৈঠক দেখব? আসলে শি জিনপিং এর বৈঠক না হলে বাকিটা না, শি জিনপিং বৈঠক হবে। আপনি আজকে তো আপনার ইনভেস্টমেন্ট ফোরামে বক্তৃতা দিলেন। জি, হাইল্যান্ড শহর থেকে তিনি আসছেন, ওখান থেকে হাইল্যান্ড থেকে বেইজিং আসছেন। এটা কি তার মানে শি জিনপিং এর সাথে দেখা হওয়ার কথা আছে না ফটো সেশন? ফটো সেশন হবে কেন? আপনার নিশ্চয়, আমি শি জিনপিং এর সাথে তার বৈঠক আছে কিনা এটা আমার ঠিক মতো আমি মনে আসছে না। সেখানে তিনি যে শি জিনপিং এর আমন্ত্রণে গিয়েছেন, এবং আমাদের এখানে অনেকগুলো সমঝোতা স্মারক অনেক কিছু হয়েছে। সবচেয়ে বড় জিনিস হলো যে ওখানে ইনভেস্টররা, এখানে যে আপনার সম্মেলনটা হয়েছে, ওই যে ইনভেস্টমেন্ট সম্মেলন, এবং দাভোসে সামার সামিট হবে, সেটা নিয়ে আলোচনা হয়েছে।
সেই ইনভেস্টরদের বাংলাদেশ সম্বন্ধে বলা হচ্ছে বাংলাদেশের। আমি হেলবে আপনার কাছে আবার আসবো এই পর্বে, আপনার কাছে আবার এই প্রশ্নটাও করবো যে এইটা আপনার জানা আছে কিনা যে আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তিটা করা হয়েছে তার মধ্যে আমেরিকা যেগুলি শর্ত দিয়েছে সেই শর্তগুলির এক ধরনের ইন্টারপ্রিটেশন এরকম যে আমরা চীনের কাছে কোনো কিছু কিনবো কি কিনবো না সেটা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রকে জানতে হবে, এবং কোনো পণ্য আমরা আসলে চীন থেকে কিনবো না, সেগুলি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনবো। অস্ত্র এবং সামরিক ব্যাপারে এগুলি পুরোপুরি বলা যায়। চীন ব্যাপারটা আসলে কীভাবে দেখছে সেটা আমরা একটু আপনার কাছ থেকে শুনবো। আমরা একটু জনাব শিশিমণির আপনার কাছে যাই। জনাব শিশিমণি, একটা ফেসবুক স্ট্যাটাস জনাব আত্মরায় নিয়ে আমরা কথা বলছিলাম, সেটার ক্ষেত্রে বলা হইতেছে যে বিজেপির বাংলাদেশের মূল লক্ষ্য হচ্ছে জামাতটা ক্ষমতায় বসানো। এইটা বলা হইতেছে হচ্ছে এই কারণে, কারণ যত বেশি বিজেপির মতো সরকার ক্ষমতায় থাকতে চাইবে তত বেশি একটা ইন্ডিয়া বিরোধী সরকারকে তাকে এখানে দরকার হবে। এইটা হচ্ছে তার এটা মূল প্রতিবন্ধ, এবং সেইটার মধ্যে সেটা হইল ভারতে ভোটের হিসাবটা তিনি বলতেছেন আপনাকে আবার একটু মনে হতে, বিজেপি ইন্ডিয়া ক্ষমতা থাকতে পারবে কিনা তার নির্ভর করে বাংলাদেশে কারা ক্ষমতা এলো তার উপরে। এই আপনি কি এইটা এরকমই মনে করেন যে আসলে বিজেপিকে ক্ষমতায় আসার জন্যই বাংলাদেশে বিজেপির মতোই একটা দল, যেটাকে আসলে উনি জামাতে ইসলামী মনে করতেছেন, ওইটা আসা জরুরি, এবং আপনি বিজেপি এবং জামাতে ইসলামের মধ্যে মিল দেখেন কিনা? আমি তো মনে করি উনি অ্যাটেনশন সিক করার জন্য এই সমস্ত মন্তব্য করেছেন। ওকে, অনেক সময় অনেকে আলোচনায় থাকতে চান, আলোচনায় থাকতে গিয়ে ফিকটিশিয়াস কিছু ইস্যু রেজ করেন যেন আশেপাশের লোকেরা ওনাকে নিয়ে আলোচনা করে, এটাও এক ধরনের স্যাটিসফ্যাকশন। আচ্ছা, ফলে আমি মনে করি ওনার যে এই আইডিয়াস এন্ড থটস, ইট ইজ নাইদার সাপোর্টেড বাই রিজন নর সাপোর্টেড বাই স্ট্যাটিস্টিক্স। ওকে, কোনো কিছু দ্বারাই এটা সাপোর্টেড না। উনি আলোচনা করেছেন, রেজ করেছেন, আমরা আলোচনা করছি, এটাই ওনার স্যাটিসফ্যাকশন। না কিন্তু এটা থেকে আপনি একটু ব্যাকগ্রাউন্ডটা বলবেন। আচ্ছা, আপনি যদি উনার মন্তব্য আপনি সাইড করেও রাখেন, এইটা কি যে বাংলাদেশে যত বেশি ভারতকে গালাগালি করা হচ্ছে, যত বেশি ভারতের সাথে একটা শত্রুতা, মানে ভারত আমাদের বন্ধু, আমাদের খুব আপনজন, আমি এই কথা বলতেছি না, কিন্তু ভারতের সাথে একটা শত্রুতাপূর্ণ অবস্থা বিজেপির জন্য অনুকূল, বিজেপির ক্ষমতায় আসার জন্য বা বিজেপির জন্য ভালো, এটার প্রমাণ আমরা পশ্চিমবঙ্গে দেখছি। এটা প্রমাণ আমরা নরেন্দ্র মোদীকে তৃতীয়বার নির্বাচিত হওয়ার সময় উনি যে ফ্যাক্টরগুলি ব্যবহার করতেছেন জনাব মোদী, তা আমরা দেখতে পাচ্ছি। এইটা আপনি যদি একটু বলেন। আমার বিবেচনায় ভারতে বিজেপি সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকার পিছনে মূল, যদি কাউকে দায় দায়িত্ব দিতে হয়, সেটা দিতে হবে ভারতের বর্তমান বিরোধী দলকে। আমি দেখি জনাব রাহুল গান্ধীর নেতৃত্বে যে বিরোধী জোট বা বিরোধী যে রাজনৈতিক দল, তাদের পারফরমেন্স ভেরি উইক বিজেপি সরকারের তুলনায়। সারা ভারতবর্ষ জুড়ে যে ধরনের কর্মকাণ্ড পরিচালনা করার কথা, যে ট্রাস্ট এবং কনফিডেন্স উইদিন দি পিপলস মাইন্ড ডেভেলপ করার কথা, আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিডিয়া, ভারতীয় মিডিয়াতে জনাব রাহুল গান্ধী এখনো এই ধরনের অ্যাকসেপ্টেবল কোনো লিডারশিপ দিতে পারেন নাই। ফলে আমি এই বাইরের ষড়যন্ত্র তত্ত্বের চাইতেও ইন্টারনাল অপোজিশনের ইনক্যাপাসিটিকেই বেশি দায় দায়িত্ব দেওয়ার জন্য আমি এটাকে যৌক্তিক মনে করি। আর বাংলাদেশে কে ক্ষমতায় থাকলো কে ক্ষমতায় থাকলো না, 5ই আগস্টে কি হয়েছে মহিউদ্দিন ভাই? 5ই আগস্টে ভারতীয় সরকারের সকল ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এই দেশের মানুষ রিভল্ট করেছে। কিন্তু এইখানেও আমার কাছে এইখানেও একটা প্রশ্ন আছে মিস্টার মনির, আপনি হয়তো খেয়াল করেছেন যে ভারত এই 15 বছর যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল, তারা প্রায় প্রতিটা বিষয়ে কথা বলেছে, কিন্তু জুলাই এবং আগস্টের ব্যাপারে তারা অসম্ভব নীরব একটা ভূমিকা নিয়েছে। তারা এইটার ক্ষেত্রে আসলে শেখ হাসিনার সাপোর্টে আইসা দাঁড়ায় নাই, বড় কোনো বিবৃতিতে নেই, কিছুই করে নাই। আসলে মিডিয়া আলাদা কথা, সরকারিভাবে আমার নজরে পড়ে নাই যে ভারত প্রতিবার যেমন শেখ হাসিনাকে সাপোর্ট করে, বলে এটা আমাদেরও প্রবলেম, এইবার তারা এটা বলছে এটা বাংলাদেশের প্রবলেম। এটা কি কোনো কিছু বোঝা যায়? এটার পেছনে কারণ হলো, আমরা একটা প্রবাদ পড়েছি না ছোটবেলায়, হ্যাঁ, যে অল্প সুখে কাতর আর অধিক সুখে পাথর। আপনি তো আইনজীবী, এইটা বইলা আপনি নাইলে আদালতে জিতলেন, কিন্তু আসলে কি ডিপ্লোমেসি এমনি কাজ করে না? এখানে আমি দেখতে পাচ্ছি ভাই, স্পষ্ট আমি সিম্পলি দেখতে পাই যে এই ঘটনাটায় তারা স্টিফ হয়ে গেছে, পাথর হয়ে গেছে। দীর্ঘদিন তারা বুঝতেই পারে নাই কি তাদের রিয়াকশন হওয়া উচিত। কিন্তু ঘটনাটা সেকেন্ড হলো ঘটেছে, এবং এই মাস আপসার্চটাকে তারা কি করে হ্যান্ডেল করবে, তাদের ব্যাপারে বাংলাদেশের ইয়াং প্রজন্মের মধ্যে যে ধরনের রিজার্ভেশন তৈরি হয়েছে,
এটাকে কি করে তারা নরমাল করবে, কুল ডাউন করবে, এই চিন্তায় তাদের দীর্ঘদিন পার হয়েছে। তাদের মধ্যে দু একজন ডিপ্লোম্যাটদের সাথে আমাদের আগে থেকেই যোগাযোগ ছিল। আমি তাদের কর্মকাণ্ড কথাবার্তায় বুঝতে পেরেছি দে আর এট এ ফিক্স, তারা নিজেদেরকে লস করে ফেলেছিল। অথবা কি করে, অথবা এটা হচ্ছে একটা কথা, অথবা তারা আসলে শেখ হাসিনার প্রতি থেকে আস্থা হারায় ফেলছে, যে শেখ হাসিনাকে দিয়ে তাদের আর কাজ হবে না, তাদের নতুন সরকার দরকার, এটাও তো হইতে পারে। আবার তো ঠিক এই শেখ হাসিনাকে নিজের বাড়িতে রাখিছে। না নিজের বাড়িতে রাখে নাই, শেখ হাসিনা কিন্তু বন্দী। শেখ হাসিনা কোনো তার মুভমেন্ট নাই, কিছু নাই, সামনে আসতে পারে না, ভিডিও নাই, ছবি নাই, কিছু নাই, সংবাদ সম্মেলন নাই, কিছু নাই, তাকে তো কিছু করতে দেওয়া হচ্ছে না। এমন কি কিছু করতে দেওয়া হচ্ছে না, কিন্তু যেভাবে রাখা হয়েছে, কিভাবে রাখা হয়েছে বলেন, কিভাবে রাখা হয়েছে বলেন, আমাদের কাছে কি কোনো তথ্য আছে? তার যে বেসিক নিডস আছে, বেসিক নিড কে ফুলফিল করছে এখন? না, বেসিক নিডস তো জেলখানা থাকলেও ফুলফিল করে, করে, কিন্তু ওই দেশে তো এর চেয়ে বেশি নিশ্চয়ই তিনি জেলখানায় নাই। না, আপনি কিভাবে জানেন জেলখানায় নাই? আমরা তো তাকে কোনোদিন প্রকাশ্যে আইসা একটা সংবাদ সম্মেলন করতে দেখলাম না। আপনি কি করে জানেন? আমরা তো তাকে অনলাইন বক্তৃতা তো মানে জাতিসংঘের যে রুলগুলি আছে সেখানে আপনি ফোনটা কাইরা নিতে পারবেন না, কিন্তু আপনি কি সামনে আসবেন না? আপনি বলেন, আপনি কি একটা সংবাদ সম্মেলনে আসবেন না? আপনি কি একটা সাংবাদিকের সাথে কথা বলবেন না? বলছেন আপনি এখনো? আমি দেখি নাই। হাউএভার, আমি একটু প্রশ্নটার আগাই। আপনি কি মনে করেন যে জামায়াতে ইসলামী এবং বিজেপি তারা একই ধরনের রাজনৈতিক দল, একই ধরনের উপজীব্য ব্যবহার করে তারা মানুষের ভোট বা আস্থা পাওয়ার জন্য? মনে হয় না, আমি তো এটা দেখছি না। আমি তো মনে করি জামাত ইসলামী তার কর্মে, কাণ্ডে, এজেন্ডায়, বিশেষ করে লাস্ট ইলেকশনে যে ধরনের কর্মকাণ্ড নিয়ে মানুষের সামনে হাজির হতে চেয়েছে, ইট ওয়াজ ভেরি ইনক্লুসিভ, ইট ওয়াজ ভেরি ইনোভেটিভ অ্যান্ড ইট ওয়াজ ভেরি অ্যাট্রাকটিভ। এবং অ্যাকর্ডিংলি জামাত ইসলামের যে জাম্পিংটা দেখবেন, ভোটার রেশিওর জাম্পিং এর মধ্যে জামাতের এই সমস্ত পলিসির সঙ্গে বাংলাদেশের ইয়াং প্রজন্মের বড় একটা অংশ রেসপন্ড করেছে। আর না হলে 5-7%, 10% ভোট থেকে এটা 40% ভোটে রূপান্তরিত হলো কি করে, কিভাবে সম্ভব? ফলে এই যে নিউ কনটেক্সটটা ডেভেলপ করেছে জামাত ইসলামী, এই নিউ কনটেক্সটের সঙ্গে নিজেকে খাপ খেয়ে একটা মডার্ন অ্যাডজাস্টমেন্টের মধ্য দিয়ে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করছে। এটি বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের পলিটিক্স, বাংলাদেশের মানুষের চিন্তা চেতনাকে প্রাধান্য দিয়েই করা। এবং সিমিলার ফ্যাশন যদি বিজেপি সেখানে করে থাকে, তাহলে দিস ইজ দেয়ার কনটেক্সট, দিস ইজ দেয়ার ডিজাইন। কিন্তু আমাদের কনটেক্সট এবং ডিজাইন ইজ সেপারেট। ব্যারিস্টার শিশিরমণি, আপনি এখন যে দুটা লাইন বললেন যে জামাত সম্পর্কে, এই দুইটা লাইন কি আপনার লাইন নাকি জামায়াতে ইসলামের লাইন? যে আপনি একটা আমাদের লাইন, আপনারই লাইন না জামাতের লাইন? আমাদের মডার্ন, আমাদের লাইন, জামাত ইসলামের লাইন, জামাত ইসলামের লাইন। ওকে, আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু বলি, যে হেলাল ভাই, আমি একটু বলি ভাই। হেলাল ভাই, আপনার তো জামাত ইসলামী, হেলাল ভাই আপনার তো জামাত ইসলামী নিয়ে অনেক আগ্রহ, অনেক পড়াশোনা। আপনি যদি মনে করেন আমার একটু প্রশ্ন করার সুযোগ, আচ্ছা আপনি বলে নেন। আপনি প্রশ্ন বলেন, আমি প্রশ্ন কথা ভালো হবে। আচ্ছা, না আমি প্রশ্নটা ওই আগের প্রশ্নটাই করতেছিলাম, যে আপনারা যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তি করছেন, এবং এই চুক্তি যারা মানে এই চুক্তিটা চীনের সাথে আলোচনায় আপনাদের জন্য মানে সহায়ক, প্রভাবক, নাকি কি হচ্ছে কি আসলে? আমি ইউএস এর কন্ট্রাক্টটা এটারই আলোচনা করবার আগে আমি একটু ছোট করে কথা বলি, ব্যর্থ রাইসুরের কথাটা বলি। জি, ব্যর্থ রাইসুর কথাটা একটু শুরু করি। উনি বলছে যে বিজেপির বাংলাদেশের ব্যাপারের মূল লক্ষ্য হইল জামাতের ক্ষমতায় বসানো। উদ্দেশ্য কি? যে এই যে জামাতের যে ঐতিহাসিক ভারত বিরোধিতা, ওইটাকে পুঁজি করে বিজেপি ক্ষমতায় থাকবে, এইটা দেখলাম তার ভাষ্য। তো এখন আসলে কি, আমি ব্যর্থ রাইসুর প্রত্যেকটা লেখাকে আমি তার অনুমান অর্থাৎ তার যুক্তিগুলোকে আমি আন্ডারমাইন করতে চাই না। তিনি অবশ্যই লিখবেন, তিনি বহুদিন ধরে লেখেন। তার এই ফেসবুক স্ট্যাটাস আমি বহুদিন ধরে পড়ি, অনেকেই আপনারাও পড়েন, অনেকেই পড়েন। আমি এইখানে যে জামাতের যে ঐতিহাসিক ভারত বিরোধিতা, এই কথাটা ব্যর্থ রাইসুর ভাই কি ঠিক হইলো বলা? কারণ আমরা তো ইউনূস সরকারের সময় দেখলাম জামাত ভারতের পক্ষে কতগুলো কথা বললো, তাই না? তা সেটা কি লোক দেখানোর কথা বলেছিল, নাকি আসলে যেমন ভারতের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, আপনার ডক্টর ইউনূস সরকার যখন ক্ষমতায় এসেছিল, ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখতে হবে বলেছিল জামাতের আর্মি। জামাত তো এখনো এই কথা বলে, জামায়াত তো ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে নাই। আচ্ছা, এইটা গেল। তারপরে দেখেন বলছে যে চীন এবং ইউএসএ
বিএনপিকে চীন এবং ইউএস এর সম্পর্কের উপর বিএনপির সম্পর্ক ক্ষমতায় টিকে থাকবে। আমি যদি আপনার ব্রাত্য রাইসুর এই অনুমানকে বা এই সমীকরণকে সঠিক তর্কের খাতিরে মনে করিও, তাহলে দেখবেন যে এই যে মে মাসে যে ট্রাম্পের সফরটা হলো চীনে, চীন এবং ইউএস এর যে মধ্যে যে সমঝোতাগুলো, যে আলোচনাগুলো হলো, সেটা যদি আপনি চীন ভিত্তিক যে পত্রিকা সাউথ চায়না মর্নিং সানে পড়েন, তখন দেখবেন যে চীন এবং ইউএস এর মধ্যে কিন্তু সম্পর্কের যে উত্তেজনা ছিল সেটা কিন্তু অনেকটা প্রশমিত হয়েছে। না, আমার মনে হয় যে হেলাল ভাই, আমি আপনার সাথে এখানে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করি। চীন এবং আমেরিকান সফর, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চীন সফরকে বলা হচ্ছে ইতিহাসের সবচেয়ে নিষ্ফলা সফর কোনো মার্কিন প্রেসিডেন্টের। উনি শূন্য হাতে ফিরে আসছেন। উনাকে যে উপহারগুলি দেওয়া হয়েছিল সেগুলি পর্যন্ত তিনি প্লেনে তোলেন নাই। বলা হচ্ছে যে এগুলি বিভিন্ন ধরনের জীবাণু টিবাণু, কোয়ারেন্টাইন, এগুলির কারণে, কিন্তু আসলে এক ধরনের মানে কি বলে, এক ধরনের নিষ্ফল ইয়ার জন্যই তিনি এটা প্রতীকীভাবে সেগুলি রেখে এসছেন। সবচেয়ে বড় কথা হলো যে কোনো সমঝোতা স্মারক, এবং অনেকেই বলে থাকেন চীনের এই নিষ্ফলা সফরের কারণে তাকে এই ইরানের সাথে এরকম একটা ডিল করতে হয়েছে। আপনার এই অনুমান যদি সঠিক আমি ধরে নেই, তারপরও আমি আরেকটা আমি কোথাও পড়ি নাই ট্রাম্পের সফরকে কোনো ফলবান বলা হয়েছে, কোথাও পড়ি নাই। আসলে এই সাউথ এশিয়ান মনিটর পড়ি নাই, নাকি চীনের, না সাউথ চায়না মর্নিং পোস্ট পড়ি নাই, কিন্তু আর যেগুলি পড়ছি আমেরিকার পত্রপত্রিকা যেগুলি পড়ছি সেগুলিতে পড়ি নাই। না, আমি বিভিন্ন আপনি বিভিন্ন ওয়েবনারে আলোচনাগুলো শুনবেন। আমি তো আর মনে করেন চীনের ভিতরে ঢুকিনি বা আমেরিকার ভিতরে ঢুকিনি। আপনি যেমন পড়ছেন আমি ওরকম পড়েছি। এখন আপনার এই অনুমান যদি সঠিক মনে করি আমি, আমার অনুমানটা আপনি যদি ভুল ধরেন, তাহলে এখন আমি বলতে পারি যে পৃথিবীর যে ভর কেন্দ্র, শক্তির যে ভর কেন্দ্র, যা আগে ছিল আমেরিকা রাশিয়া, সেটা এখন আমেরিকা চীন হয়েছে, তাই না? রাইট। এটা তো আপনার এই সূত্র তো ঠিক। হ্যাঁ, তার মানে একটা ভর কেন্দ্র এখন এশিয়ায় আসলো। তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি আমাদের সাথে চীনের সম্পর্ক থাকে, আর একই সাথে আমরা যদি ইউএস এর সাথেও আমাদের একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, আপনি যদি বলেন যে কেন ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, ইউএস এর সাথে বিএনপি সরকারের কখনো আপনার টক্কর লাগেনি। এবার যে চুক্তিটা হয়েছে ইউএস এর সাথে, আমাদের যে চুক্তিটা হয়েছে, যে চুক্তিটা আমাদের হয়নি, ইউনূস সরকারের হয়েছে, সেই চুক্তিটাকে আমরা অ্যাডভান্স নিয়ে যাচ্ছি। আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাচ্ছি না। তাহলে আপনাদের এর চেয়ে বেশি কিছু বলারও নাই হেলাল ভাই, কারণ হচ্ছে যে আপনাদের চুক্তিটাই আপনাদের লোকই ওইখানে বসে করছে। আমার বক্তব্যটা শেষ করি। আমাদের লোক না, আপনাদের বক্তব্য শেষ করি। এখন মন্ত্রী ভাই উনি, সেটা যাই হোক, তিনি মন্ত্রী, তিনি ইউনূস সরকারের সময় এটা করা হয়েছে, তিনি করেনি, ইউনূস সরকার করেছে। আমরা এটাকে এখনো এটাকে নিয়ে আলোচনা, শোনেন, এটা নিয়ে আলোচনা হবে, এই চুক্তির সবকিছু নিয়ে আলোচনা হবে, আমাদের সামনে আলোচনা হবে। অর্থাৎ ডিপ্লোম্যাসিতে ব্যালেন্সিং বলে একটা কথা আছে, তাই না? ব্যালেন্সিং ডিপ্লোম্যাসি। সুতরাং আপনার এই জিনিসটা ঠিক না। আরেকটা হচ্ছে, এবার আরেকটু বলি যে লাস্ট ইলেকশন যে জামাতের যে 40% না 32+ ভোট, এই ভোটের কারণে শিশির মনির যেটা বললেন যে মানুষ তাদের ভোট দিয়েছে 7 থেকে 32 গেছে, এর স্ট্যাটিস্টিক্যাল ডাটায় আমার অনুমান যে এখানে দেখেন ফিনান্সিয়াল একটা সাপোর্ট জামাত পেয়েছে। এত টাকা ফিনান্সিয়াল সাপোর্ট পেয়েছে যে ইসলামী ব্যাংকের ওই যে আপনার ওই যে একটা প্রকল্প ছিল, কি জানো আপনার, কি স্কিম ওটা, RDS রুরাল ডেভেলপমেন্ট স্কিম, 22,000 কোটি টাকা, 22,000 কোটি টাকার কিন্তু আমরা তদন্ত করব। এটা এই তদন্ত যদি না করতে পারি, এই জন্য দেখবেন যে ওই চেয়ারম্যান, তারপরে আপনার ওই এমডি নিয়োগে তারা সমস্যা করে এবং গ্রাহক দিয়ে আন্দোলন হয়। কখন আমি দেখেন, ঠিক আছে হেলাল ভাই, আপনি পয়েন্টটা একটু পরিষ্কার করে বলেন, মানে জামাত ইসলামী 7 থেকে 32% হইছে, 22,000 কোটি টাকা লোকে দিয়েছে বলা? না 22,000 কোটি টাকা আমার কাছে। তারা এবার যে টাকাটা মাঠে নিয়ে এসছে, বাংলাদেশের রাজনীতিতে টাকা দিয়ে ভোট কেনার এটা একটা চাপা উত্তেজনা ছিল, কিন্তু প্রকাশ্যে 1,000 টাকার নোট মানুষকে দেওয়ার ভিডিও আপনারা দেখেছেন। যে পরিমাণ টাকা এবার জনগণকে আপনার টাকা দিয়ে মানুষের গরিবত্বকে কিনে নেওয়া হয়েছে,
দারিদ্রতাকে হেল্প কিনে আপনি নিয়ে আসে। আপনি প্লিজ ছবি পয়েন্টটা মেক দেখেছেন করেন, তো। পয়েন্টটা মেক করেন যে আমি পয়েন্টটা বলছি যে জামাতের ভোট বাড়ার যে কারণ তার একটা পয়েন্ট বললাম, আর একটা পয়েন্ট বলতে দেন। আর একটা হলো টাকা, সেটা আপনি ওই যে অ্যাডভোকেট শাহরিয়ার কবির দেখছেন যে কিভাবে 1,000 টাকা নোট বিলাইছে। একটা 1,000 টাকা নোট একটা লোকরে দিছে ও। ভাই আমরা যারা নির্বাচন করেছি, আমরা যারা নির্বাচন করেছি আমরা দেখেছি যে বস্তা বস্তা টাকা আমরা ধরেছি। এটা পুলিশ, সেনাবাহিনী সব জানে। আমরা বস্তা বস্তা টাকাটা ধরেছি। জামাতটা আপনার এই নির্বাচনটাকে স্টিগমেটাইজ করার জন্য আপনার এই জিনিসগুলো বলছে এখন দিয়ে দেন, মানে প্রমাণ করুন যে নির্বাচনটা ভালো হয়নি, যেটা আওয়ামী লীগ চাচ্ছেন। সেকেন্ড কথা হলো যে এই যে 7% ভোট, যে 32+ হলো, এখানে আওয়ামী লীগের যে ভোটটা তারা পেয়েছে, বুঝছো, এইটা হলো আরেকটা আওয়ামী লীগের ভোট আপনারা পাইছেন হেলাল ভাই? আমরা পাইছি, আমি কি বলছি আমি পাইনি? তারা তো পাইছে, তারা বেশি পাইছে। আমাদের না আপনারা বেশি পাইছেন ভোট। হেলাল ভাই, আপনারা বেশি পাইছেন। আওয়ামী লীগের লোকের সাথে কথা হয় আমার, সবাই বলে যে বিএনপি দিয়ে দিছে। আপনি একজনের বুকে পাথর বেঁধে বিএনপি কে দিছে। না আপনি স্ট্যাটিস্টিক্যাল ডাটা দেখেন, আমরা 40 থেকে 52 হয়েছি, 40 থেকে 52 হয়েছি, তাহলে আমরা 12% পাইছি। যদি ওদের ভোট পেয়ে থাকি, আমাদের কোন নর্মাল ভোট না পায়, তারা 7 থেকে 40 হয়েছে, তাহলে কত পাইছে আওয়ামী লীগের ভোট? তারা 7 থেকে 40। আপনি স্ট্যাটিস্টিক্যাল ডাটা বলেন, ওই সমস্ত রেটরিক কথা বলে তো লাভ হবে না। আর একটা কথা বলছে যে তারা নাকি মডার্ন, তারা বলছে তারা নাকি মডার্ন। ইসলাম কখনো মডার্ন হয়? ইসলাম তো শুরু থেকেই মডার্ন। আপনি নাম ব্যবহার করবেন ইসলাম, আর মডার্ন ওনারা বলতেছেন পলিটিক্যাল পার্টিটা মডার্ন করতেছেন, দৃষ্টিভঙ্গি মডার্ন করতেছেন। ইসলাম মডার্ন করার সাথে কি হলো? জামাত ইসলামী তো ইসলামের দায়িত্ব নেয় না। জামাতে ইসলাম নাম চেঞ্জ করুন, নাম মতো আপনি তো লোগো বদল করছেন, আপনি নামও বদল করুন, নাম জামাত দল। এটা আপনার একটা আর্গুমেন্ট। আমি একটু জনাব শিশিমনির আপনার কাছে আসতে চাই, আপনি যদি এটা নিয়ে একটু কথা বলতে চান, একটু কথা বলে আমি অরিজিনাল প্রশ্নের মধ্যে যাব। ফার্স্ট কথা হলো, আমার ভাই বলেছেন যে আমরা 22,000 কোটি টাকা ফাইন্যান্সিয়াল সাপোর্ট নিয়েছি আরডিএস প্রজেক্টের নামে। সংসদেও দেখলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই কাল্পনিক তথ্য উপস্থাপন করেছেন। দেশের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এত বড় পদে থেকে এই ধরনের কথাবার্তা যদি বলেন, ওই জাতির জীবনে খারাপই ছাড়া ভালো কিছু হবে না। কোনো তদন্ত নাই, কোনো কিছুই নেই, জানি না 11,000 কোটি টাকা কোথা থেকে কোন আরডিএস প্রজেক্টে গিয়েছে। আপনি ব্যাংকের অডিট রিপোর্ট নেন, ব্যাংকের অডিট রিপোর্ট আপনি 22,000 তো মোটেও সঠিক না। আপনি যা কথা বলছেন এটা আরো 5 বছর আগের কথা। 5 বছর আগে ইসলামী ব্যাংকের কি ক্যাপাসিটি ছিল? 2017 সালে ইসলামী ব্যাংকে দখল করে নিয়ে গেছে আসালাম। সেই আসালামকে তো আপনারা এখন ফেরানোর চেষ্টা করছেন, আইন সংশোধন করছেন, তার সহযোগী এখানে নিয়ে আসার চেষ্টা করছেন। পুরো ব্যাংকের 82% শেয়ারকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমাকে জিনিসটা একটু বুঝতে দেন। এই কথা কি ঠিক যে ইসলামী ব্যাংকে যারা কাজ করত তারা আসলে এক ধরনের পরীক্ষিত জামায়াত বা শিবিরের লোক? এই কথা কি ঠিক? এই আরডিএস প্রোগ্রামটাতে যারা সুবিধা পেয়েছে তারা জামায়াত ইসলামী বা শিবিরের লোক, বা জামায়াত ইসলামী বা শিবিরের দাওয়াতে তারা এই সুবিধাটা পেয়েছে, এই কথা কি ঠিক? মানে 22,000 কোটি টাকা, 11,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা, 7,000 কোটি টাকা, আপনি টাকার অঙ্কটা 17, 18, 19, 20, আপনি প্রোগ্রামটার কথা বলেন, এবং যারা এটা লক্ষ্য উদ্দেশ্য ছিল তারা এটা সুবিধা পেয়েছে কিনা সেটা কথা বলেন, এবং ইসলামী ব্যাংকে যারা কাজ করছেন তারা জামাতে ইসলামী এবং শিবিরের লোক কিনা সেটা একটু বলেন। আমরা বাকিটা দর্শকরা যা বোঝার বুঝে নিক, বুঝে নেব আমার দর্শকরা। ফার্স্ট কথা হলো ইসলামী ব্যাংকটাকে নিয়ে এই দেশে যা হয়েছে এটি সাংঘাতিক ধরনের আপত্তিজনক কাজ হয়েছে, যার অরিজিনেট করেছিল তৎকালীন সরকার। জোর করে, জবরদস্তি করে এসালমের নামে 81.92% শেয়ার, যা হাইকোর্টের আদেশে এখন স্থগিত হয়ে আছে, এই পরিমাণ শেয়ার 24টা নামে বেনামে কোম্পানি তৈরি করে তারা এই শেয়ারগুলো মার্কেট ব্লক করে ইসলামী ব্যাংকের টাকা দিয়ে ইসলামী ব্যাংকের শেয়ার কিনে নিয়ে ডাইরেক্টর হয়েছেন। বিএফআইইউ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, একটা রিপোর্ট দায়ের করেছে হাইকোর্ট বিভাগে। এই রিপোর্টে তারা উল্লেখ করেছে এই 24টা কোম্পানির ভিতরে 22টার তারা ট্রেস করতে পেরেছে, 2টা হলো বিদেশি কোম্পানি যার কোনো ট্রেস করতে পারে নাই। এখানে তারা দেখিয়েছে এমনও লোক এই কোম্পানির এমডি এবং চেয়ারম্যান যারা হলেন বিল্ডিং এর দারোয়ান এবং বিল্ডিং এর সিকিউরিটি গার্ড, তারা জানেও না এই কোম্পানির যে তারা কোনোদিন চেয়ারম্যান হয়েছে, কিভাবে চেয়ারম্যান হয়েছে। অথচ দেখা গেছে কোম্পানি ইনকর্পোরেশনের পরে
3 দিনের মাথায় 750 কোটি টাকা ওই কোম্পানির অ্যাকাউন্টে ঢুকেছে ইসলামী ব্যাংক থেকে। এই যে কুকাম করা হয়েছে, এই যে একটা ফাইন্যান্সিয়াল ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছে, এ কথা তো সঠিক যে ইসলামপন্থী লোকেরা অ্যাবসলিউটলি সঠিক। এস আলমের 24টা কোম্পানি যেটা বেনামের, আপনি খুব সুন্দর করে অল্প কথা বলছেন। এই প্রত্যেকটা জিনিস আমিও, আপনি যেরকম দলিল দেখে বলতেছেন, আমিও মোটামুটি একই রকম দলিল দেখছি। আমার পড়া আপনার মতো তো শার্প না। প্রথমে বলতে হবে ইসলামী ব্যাংকের মালিক কি জামাত ইসলাম, এটাকে না, কিন্তু আমার প্রশ্ন, হেলাল ভাই আমি এই প্রশ্নটা করি, আপনি আমাকে প্রশ্ন করার টাইম না, এখন তো আমার আর মহিউদ্দিন ভাই আলাপ করা। হ্যাঁ, জি জি জি, ব্যারিস্টার মনির, আপনি যদি একটু বলতেন যে জামায়াতে ইসলামের এই আরডিএস প্রজেক্টটার লক্ষ্য বা যারা ক্লায়েন্ট, যারা ওই পাশে আছেন, তারা আসলে জামায়াতের রাজনীতি, ভোট, জামায়াতের দলগত সুবিধা তার সাথে সম্পর্কিত কিনা, জামায়াত ইসলামীতে যারা চাকরি করছেন তারা জামাত শিবিরের লোক কিনা? আমি আপনাকে সুনির্দিষ্টভাবে আনসার দিব ভাই। জি। এটা হলো আরডিএস রুরাল ডেভেলপমেন্ট স্কিম। এই রুরাল ডেভেলপমেন্ট স্কিম ইজ অ্যাপ্রুভড বাই দি বাংলাদেশ ব্যাংক, এবং রুরাল ডেভেলপমেন্ট স্কিমের অধীনে যে পরিমাণ কাজ বাংলাদেশে হয়েছে, আপনি যদি বাংলাদেশ ব্যাংকের রিপোর্টটা দেখেন তাহলে দেখবেন আজ পর্যন্ত বাংলাদেশে সাকসেসফুল যে কয়টা এই ধরনের মাইক্রো ক্রেডিট মেকানিজম সিস্টেমের মধ্য দিয়ে যে কয়টা ক্ষুদ্র উদ্যোগ নেওয়া হয়েছে, তার মধ্যে এটাকে তাদের রিপোর্টে বলেছেন সবচাইতে বেস্ট ট্রান্সপারেন্স এবং অ্যাকাউন্টেবল মেকানিজম। এখানে যদি কে জামাত করে, কে বিএনপি করে, কে কোন গ্রামে বাড়ি, কার বাবায় কি করে, তার দাদায় কি করে, এটা তো মোটেও এখানে ইম্পর্টেন্ট ইস্যু না। ইম্পর্টেন্ট ইস্যু হলো বাংলাদেশের মানুষ আনইম্পর্টেন্ট ইস্যুটা একটু বলেন, এইটা আরডিএসটা জামায়াতে ইসলামীর লোকজনকে উদ্দেশ্য করে করছে কিনা? আর আপনি বাংলাদেশ ব্যাংকের রিপোর্টের কথা বললেন, তো বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট কিন্তু ডিপেন্ড করে ভাই, এটা আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন। আমি ব্যাংক হয়ে আমি লোন দিছি, আমি যদি ক্রেডিট নিয়ে অভিযোগ না করি, বাংলাদেশ ব্যাংক তো সেটা ক্রেডিট রেটিং এ আগেই রাখবে। আমি যদি টাকা দিয়ে বলি যে না আমার খুব ভালো হয়েছে, আমি লোন ফেরত পাইছি, আমার এখানে আমি 2 গরু কিনে দিছিলাম, 2 গরুর জায়গায় 4 গরু হয়েছে, তাহলে তো এটার মধ্যে তো কেউ এটার মধ্যে অভিযোগ করবে না। ইউ নো ইট ভেরি ওয়েল। না, এইভাবে কিন্তু শুধু এই আরডিএস মাইক্রো ক্রেডিট প্রজেক্ট না, আপনি জানেন ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকের প্রজেক্টও কিন্তু প্রথম 10, 15, 20 বছর অনেক ভালো দেখানো হয়েছে, এটা দেখানোই যায়। আমি এটার সুনির্দিষ্ট আনসার হলো, এই ব্যাপারে যদি কারো সুনির্দিষ্ট কোনো তথ্য জানতে হয় তাহলে তাকে ইসলামী ব্যাংক কর্তৃক পরিচালিত এই প্রজেক্টের অডিট রিপোর্ট সহ বাকি জিনিস দেখতে হবে। ফ্যান্টাস্টিক। এইটা এবং দেখতে হবে এট দ্য সেম টাইম এখানকার মানিটা ডিফালকেট হয়েছে কিনা সেটা দেখতে হবে। ফেয়ার এনাফ। এখন সেইটা না দেখে কেউ যদি এটাকে পলিটিক্যাল রেটরিক বলে পার্লামেন্টে একটা এলোমেলো বক্তব্য দিয়ে দেয়, আমার তো ধারণা এটা অতীতের ব্যাংক ডিফালকেশন সিস্টেমকে আরো অ্যাক্সিলারেট করবে। এটা উচিত না। আর সেকেন্ড কথা হলো ভাই, কারা কাজ করে এখানে, কারা কাজ করে দেখেন। ইসলামী ব্যাংকের একটা পরীক্ষা হয়, এই পরীক্ষাটা আইবিএ কর্তৃক কন্ডাক্টেড ইন্ডিপেন্ডেন্ট পরীক্ষা। এই পরীক্ষায় যে টিকবে সে জামাত করে না কি করে না করে এটা তো দেখার বিষয় না। যদি আইবিএর পরীক্ষায় যেহেতু ইসলামী ব্যাংকিং সংক্রান্ত আমি প্রশ্নপত্রে দেখেছি বেশ কয়েকটা স্পেশাল প্রশ্ন থাকে। ইসলামী ব্যাংকিং সম্পর্কে তার আইডিয়া আছে কিনা, ইসলামী ব্যাংকিং সম্পর্কের মুদারাবা, মুশারাকা, কতগুলো টার্মিনোলজি আছে, এই টার্মিনোলজি সম্পর্কে তার ধারণা আছে কিনা। আচ্ছা বলেন তো, একটা স্পেশালি কন্ডাক্টেড একটা ব্যাংক, সে তার যে জনশক্তিকে রিক্রুট করবে তার কাছে ওই যোগ্যতাটা আছে কিনা এটা জানতে চাইতে পারে না? পারে। আচ্ছা, রাইট, এটা যদি এখন জামাত ইসলামের লোকজন ভালো পারতেই পারে, কিন্তু এইবার আপনার লোক আসবে, এইবার যাদেরকে চাকরি থেকে বাদ দেওয়া হইলো তারা কি এইরকম একটা পরীক্ষা দিয়ে আসছিল? জামাত ইসলামীর কাছে যখন ব্যাংকটা ছিল এরকম একটা পরীক্ষা দিয়ে আসছিল? আর দেখেন আরো ইন্টারেস্টিং, এই কথা বললে ভাই আমাদের টক শো রেখে আমরা সবাই পালাইতে বাধ্য হব। এবং 10,000 কর্মকর্তা কর্মচারী এস আলম সাহেব নিয়োগ দিয়েছেন যাদের কোনো পরীক্ষাই নেওয়া হয়, কোনো পরীক্ষা নেওয়া হয় না, কোনো এক্সাম নাই। উনি চট্টগ্রামে গিয়েছেন, খাতুনগঞ্জে মানুষ দেখছে, উনি খাতুনগঞ্জে সকালবেলা, আমি একটা ভিডিও দেখাবো আপনাকে, পাঠাবো আমি আপনার কাছে, উনি ওই যে মুড়ি মুরকি বিক্রি করার মতো গাড়িতে যাচ্ছেন, ডানে একজন বামে একজন ওনাকে সিবি দিচ্ছে, এই সিবি ওলা সকল লোকেরা চাকরি পেয়ে গেছে। উনি সকালবেলা একটা চায়ের দোকানে কাজ করতে, চা খেতে গেছেন, আমার কাছে চাকরিচ্যুত অনেকে এরকম, মানে পরে যখন জামাত ইসলাম অনেকে আমাকে পাঠায় বলছেন যে তারা পরীক্ষা দিচ্ছেন, তাহলে তারা নিশ্চয়ই সত্য বলেন নাই। নিশ্চয়ই তারা যদি এর মধ্যে, আমি আমার কথাকে এভাবে বলছি, সত্যিকার অর্থে পরীক্ষা দিয়ে যদি কেউ এখানে ঢুকে থাকেন
তারপরে তার সঙ্গে তার মানে discriminate করা সবাই হয়। পরীক্ষা অবশ্যই দিয়ে আমি ঢুকেন নাই এটা আপনি জানেন না? না, আমি এতটুকু জানি ওনাদেরকে বলা হয়েছিল যে বিশেষ স্কিমে হঠাৎ করে যারা জয়েন করছেন তাদেরকে আইবিএর অর্গানাইজ করে একটা পরীক্ষার নতুন আয়োজন করা হোক। ওই পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হবেন, অতীতে পরীক্ষা দেন নাই, তারা সবাই চাকরি পাবেন, কন্টিনিউ করবেন। আর যারা এই পরীক্ষাতে অংশগ্রহণ করবেন না তারা অটোমেটিক্যালি যাদের পরীক্ষা নিতে বলা মাত্র 500 জন লোক, রাইট, যাদের পরীক্ষা নিতে বলা হয়েছিল তাদের মধ্যে যারা পরীক্ষা অংশগ্রহণ করেন নাই তারা আগেও কোনো পরীক্ষা দেন নাই, এই তো? এই তো আগেও কোন পরীক্ষা দেন 500 জন পরীক্ষা অংশগ্রহণ করেছে। ওকে, ঠিক আছে। যারা পরীক্ষা অংশগ্রহণ করেছে, যারা পাস করেছে, আমাকে যারা সবাই ইসলামী ব্যাংকে আছে। আমাকে যারা বলেছেন তারা বলেছেন যে তারা আগেও পরীক্ষা দিয়েছেন, পরে তাদেরকে আবার পরীক্ষা দিতে বলা হয়েছে। হাওয়েভার আমি একটু আগাই, আমাদের একজন দর্শক, উনার নাম এলাহিমির, উনি বলছেন আমেরিকার সাথে চুক্তির মাধ্যমে বাংলাদেশকে কলোনিতে পরিণত করা হয়েছে, জামায়াত এনসিপি চুপ কেন? খলিলুর আমেরিকার এজেন্ট, জনগণের ভোটে বিএনপি ক্ষমতা ভোগ করছে, তাহলে গণভোট বাস্তবায়ন করা হচ্ছে না কেন? অনেকগুলি বিষয় বলেছেন। আমি হেলাল ভাই আপনার কাছে আসবো। হেলাল ভাই, আপনার কাছে প্রশ্ন নিয়ে আসবো নাকি আপনি বলতে চাইছিলেন? বা আমি একটু 2 মিনিট একটা বলি। প্লিজ বলেন। যে ইসলামী ব্যাংকের মালিক কি জামাতে ইসলাম নামক রাজনৈতিক দলের? ইসলাম নাম দেখলে তাদের মালিকানা দাবি করতে হয় কেন? ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ হবে, ইসলামী ব্যাংকে সেই নিয়োগ নিয়ে গ্রাহকরা যখন আন্দোলন করে, আপনি কি দেখেছেন বাংলাদেশের কোন ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ নিয়ে গ্রাহকরা আন্দোলন করে? আপনি কি আগে কখনো দেখেছেন? না। আমরা 3 জনে কেউ কি দেখেছি? না, এটা আর ইসলামী ব্যাংকের মালিকানা কিভাবে তারা দাবি করে? যদি আরডিএস প্রকল্পে দুর্নীতি হয়েছে কি হয়নি বাংলাদেশ ব্যাংকে, সেটা তদন্ত করার কি বর্তমান পরিষদের কি এখতিয়ারে পড়ে না? আমি দুর্নীতি তদন্ত করতে পারি না? যে চাকরি 17 থেকে সমস্যা কি? এটা নিয়ে আমাদের হইচই করে কেন? 17 সাল থেকে 24 সাল পর্যন্ত নিয়োগ হয়েছে। ছোট একটা প্রশ্ন করব। আমার কথা শেষ হয় নাই, আমি জানি আপনি কথা বললেন। আমি দরকার হইলে ব্যারিস্টার মনির আমার ছোট ভাইয়ের মতো, ওরে আর কথা বলতেই দিব না, ওর কাছে এটা দাবি। আমার প্রশ্নটাকে করে নেই। আমার প্রশ্নটা হচ্ছে, বর্তমান ইসলামী ব্যাংক বলে যে প্রতিষ্ঠানটা এক্সিস্ট করে, সেইখানে এস আলম সাহেবের সেখানে কি আছে? মানে কি মালিকানা আছে? উনি কি সেখানে এস আলম সাহেবের সমস্ত সম্পদকে, সমস্ত শেয়ারকে কনফিসকেট করা হয়েছে, এটা আপনারা সবাই জানেন। এবং এই এস আলম সাহেব যে সমস্ত এই ব্যাংকগুলো খেয়ে ফেলেছে তার বিচার আমরা একটা জায়গায় থাকি, এত বড় বড় ব্যাপার বুঝি না হেলাল ভাই, এত বড় বড় ব্যাপার বুঝি না সবকিছু। হেলাল ভাই আমি বলি, এটা আমি বুঝলাম না, তাকে মালিকানা কৈফিয়ত দেওয়া হচ্ছে, বলা হচ্ছে পুরো। আমি দেখলাম ব্যাংক কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংক বলছে পুরনো যারা শেয়ার হোল্ডার ছিল তারা ওই যে কত পার্সেন্ট টাকা দিয়ে শেয়ার হোল্ডার হতে পারবে। দ্যাট ডাজ নট মিন শেয়ার এসএলএম হতে পারবে। আপনি আমাকে বলেন এটার মিনিং কি? আপনি আমারে বলেন এটা মিনিং কি? বাংলাদেশ ব্যাংক যে এটা বলছে এটার মিনিংটা কি আপনি বলেন? পুরনো শেয়ার হোল্ডার অর্থাৎ এসএলএম মানে 24টা প্রতিষ্ঠান। আচ্ছা, আমার কথা বলেন। আমার কথা শেষ হয়নি। আপনি যদি কোন কথার অর্ধেক এক্সট্রাক্ট নিয়ে আসেন। না সরি আপনি পুরোটা বলেন, আমি কি একদম চুপ করব? আপনি আমাকে, আমি প্রশ্নটা আবার করি, এসএলএম সাহেব, আমি আপনার প্রশ্ন বুঝছি, ক্রস টক করলে বক্তব্যটা শেষ হয়। ওকে আমি বলছি যে না, আমি আপনার থামার বিষয়, আমি বলছি যে এস আলমের বিরুদ্ধে যে মামলা রয়েছে তার এই মামলা চলমান, তিনি কিভাবে মালিকানা পাবে? তার সে মামলা তো দোষী হবে, যদি দোষী হয় অবশ্যই দোষী হবে, আমরা সবাই জানি, সে কিভাবে মালিকানা হবে? আপনি অযথা অনুমান করে বলছেন যে ওই নিয়মে এস আলম। আরে ভাই, ওই নিয়মে যে সমস্ত যারা ডিফলকেট করছে, এই ব্যাংকটাকে তছরূপ করছে, তাদেরকে আপনি যদি আইনের আওতায় না আনেন, বিচার না করেন, মানুষ কি ভালোভাবে নিবে? এটা বিএনপি আমরা যারা করে, আমরা কি ভালোভাবে নিব? কারণ ইসলামী ব্যাংক, আমার বক্তব্য ইসলাম দেখলে তাদের সবকিছু দাবি করতে হয় কি জন্য? ইসলাম দেখলে দাবি করতে হয়। যদি অভয় দেন একটা প্রশ্ন করি, প্রশ্নটা হচ্ছে, আপনি বললেন যে না, এস আলমের ফিরে আসার সম্ভাবনা নাই, কারণ তার মধ্যে মামলা টামলা আছে, এই আছে সেই আছে। তো বাংলাদেশ ব্যাংকের
এই সার্কুলেশনটার কি গুরুত্ব ছিল যে পুরনো যারা শেয়ার হোল্ডার আছে তারা আবার এই মালিকানায় ফিরতে পারবে, এটা দিতে হইলো কেন, কার জন্য? আপনার তো ওইখানে কি না, এখন শোনেন, আপনি তো নিশ্চয়ই শেয়ার হোল্ডার ওখানে কি না না না, আমি তাই ওখানে কি লেখা উচিত ছিল যে এস আলম ব্যতীত আর সকলে ধোয়া তুলছি না না বুঝলাম, কিন্তু এই পুরনো শেয়ার হোল্ডাররা চাইলে আবার ফিরতে পারবেন, এটা কার জন্য করা হয়েছে? এটা কি শিশির মনিরের জন্য করা হয়েছে কিনা এটা আমি জানতে চাই। না না, শিশির মনি যদি শেয়ার হোল্ডার হয় ওইখানে, তা যদিও দাবি করে, যদি শেয়ার হোল্ডার হয় তার বিরুদ্ধে যদি এরকম কোনো মামলা মকদ্দমা, তার বিরুদ্ধে যদি এরকম তো ডিফলকেশনের কেস না থাকে, অবশ্যই তার তো হওয়া উচিত। হেলাল ভাই, আপনি আমারে বুঝাই দেন এটা কেন করা হয়েছে। শিশির মনিরের নাই ধরেন, এটা আমি বাড়তি আমি তো বললাম, তাহলে কি কেন করা হয়েছে, কেন করা হয়েছে, কেন করা যায়? পুরনো শেয়ার হোল্ডারদের মধ্যে যারা এই ডিফলকেশনের সাথে জড়িত না, তারা এরকম কে আছে ডিফলকেশনের সাথে জড়িত না ছাড়া আর কে? সেটা আমি জানি না কারা, যদি কেউ থাকে কিনা। আমি বলি কে আছে, এস আলম আছে, উনি কি একাই ব্যাংকের মালিক? আরো মোটামুটি ভাবে তাই একাই নামে না, ওনার কত পার্সেন্ট শেয়ার জানো? ওনার কত পার্সেন্ট? 82%। 82% শেয়ার। তাহলে আর 18% লোকের কি হবে? ও 82%? হেলাল ভাই, আপনি 82% বাদ দিয়ে 18% জন্য চিন্তা করতেছেন? না না, চিন্তা করবো কেন? আপনি আইনকে সার্বজনীন। আচ্ছা ঠিক আছে, আপনি শেষ করেন। হেলাল ভাই, আমার মনে হয় আপনি শেষ করেন। আমরা আর একটা কথা যে শিশির মনি মানে সে কিন্তু স্বীকার করছে যে ইসলামী ব্যাংকের মালিকানা তাদের। সংসদে বলে আমাদের কোনো ব্যাংক নেই, তাদের আমিরে এবং নায়েবে আমির বাইরে আসে বলে ব্যাংকের মালিক আমরা। এবং জবাবে বলবো, বলেন, আপনি শেষ করেন। জি, আপনি শেষ করেন হেলাল ভাই। এখন আর একটা কথা বলতে চাই, আমার একটা কথা বলতে চাই যে এই যে মাইক্রো ক্রেডিট যেটা বলছেন যে আরডিএস প্রকল্পের, এখন আপনি ইসলাম নাম দিয়ে এই যে সুদ প্রথা, ওই যে বললেন মুদারাবা আর মুশারাকা, এটা কিন্তু সবাই বোঝে। তা ইসলামী ব্যাংক এই যে সুদ প্রথা চালু করে, তাহলে ইসলামী ব্যাংক হলো না, মানে ইসলামী ব্যাংক মানে তো ইসলাম না। ইসলামী ব্যাংক মানে কি ইসলাম? হেলাল ভাই, একদিন এটা নিয়ে আমরা আলাদা আলোচনা করব না। আপনার ব্যাপারটা পরিষ্কার, আপনি বলতে চান যে এটা একটা আইন হয়েছে, সেই আইনের ক্ষেত্রে আদালত সিদ্ধান্ত দিবে, সেটার ক্ষেত্রে এস আলমকে সুবিধা দেওয়ার জন্য আসলে বাড়তি কোনো কিছু করা হয় না। এবং জামাতে ইসলামের ক্ষেত্রে মালিকানা আছে কি নাই সেই ব্যাপারটা আমি এরকম করে দেখি, জামাতে ইসলামী করে এরকম বহু লোকের ইসলামী ব্যাংকের শেয়ার থাকতে পারে, তার মানে তো এটা জামাতে ইসলামী দলের একটা ব্যাংক বা প্রতিষ্ঠান হয়ে যায় না। যেমন হেলাল ভাই, আপনি বিএনপি করেন, ধরেন আপনার একটা লঞ্চ আছে, এটা কি বিএনপির লঞ্চ হবে? না, একই রকম এটা যদি আপনার একটা ব্যাংক থাকে, আপনার যদি একটা সমবায় না ব্যাংক তো আপনার বাংলাদেশ ব্যাংকের আইনে চলবে, রাইট? কিন্তু এটা তো একটা ব্যক্তি মালিকানা থাকতে পারে। যেমন ধরেন মীর কাসেম আলী এটার মালিকানার মধ্যে ছিলেন, মালিকানা তার নিশ্চয় অংশ ছিল, হয়তো তার পরিবারও থাকতে পারে। এদের কি জামাতে ইসলামের মালিকানা আপনি বলবেন? আমি তো বলবো জামাত ইসলাম দাবি করছে, সংসদে দাবি করছে, বাইরে দাবি করেছে। আচ্ছা না, সংসদে দাবি করে নাই। আমাদের ব্যাংক বলতে আমাদের দলের ব্যাংক, জামাত ইসলামের ব্যাংক নাই। যেমন আমি হেলাল ভাই, আমি আপনাকে কথা বলি, দলের ব্যাংক হয় এটা কি? হেলাল ভাই দলের ব্যাংক বলতে পারে? হেলাল ভাই, আমি একটা কথা বলি, ওই যে বাংলা মোটরের যে এইচএসবিসি ব্যাংকটা, এইটার যে বিল্ডিংটা, সেইটা কি বিএনপির বিল্ডিং? মিন্টু ভাইয়ের বিল্ডিং না। মিন্টু ভাইয়ের বিল্ডিং না? না, বিএনপির বিল্ডিং হবে কেন? তাহলে এখন ওই বিল্ডিং এর কোনো মামলা সংক্রান্ত বিষয়ে যদি বিএনপি অন্যায় অবৈধভাবে কোনো কথা বলে, ঠিক একইভাবে আপনার ইসলামী ব্যাংকের এমডি চেয়ারম্যান নিয়োগের ব্যাপারে তাদের কর্মকর্তা 17 সাল থেকে 24 সাল পর্যন্ত তারা ছাঁটাই বা নিয়োগ হয়েছে, এইসব নিয়ে বাংলাদেশ ব্যাংক যখন তদন্ত করে তখন তারা রাজপথে মিছিল করে। তার মানে কি যে ফিনান্সিয়াল প্রতিষ্ঠানগুলো যে তাদেরকে বিভিন্নভাবে তারা যে আপনার এখানে ইল মোটিভেটলি অনেক কাজ করছে। আমার মনে হয় হেল্প, আমি আপনার একটা ছোট মুখে বড় কথা বলে রাখি, ইসলামী ব্যাংকে যা হয়েছে আমার মনে হয় বিএনপিরও মিছিল করা উচিত, যে বিএনপি এই যে অন্যায় হইতেছে সেই অন্যায়ের বিরুদ্ধে বিএনপিরও মিছিল করতে। এখন বিএনপি সরকারে আছে, হয়তো আপনারা করবেন না, কিন্তু আওয়ামী লীগ থাকলে এটা নিশ্চয়ই আপনারাও করতেন। এটা কোন অন্যায়? বিএনপি আমরা বরং ব্যাংকটাকে সেভ করছি তাই জামাতের হাত থেকে। ওকে, আমার